সত্তাপেক্ষ। আমি ডিরেক্টলি উদাহরণটা দিয়ে বুঝাচ্ছি। কি রয়েছে? আম হয় মিষ্টি এবং আম হয় টক। দেখো, আম হয় মিষ্টি এবং আম হয় টক, এই যে এটা গোটাটার সত্যমূল্য নির্ভর করছে এই যে আম হয় মিষ্টি এটার উপর এবং আম হয় টক এটার উপর। তাহলে দেখো, আম হয় মিষ্টি এটার সত্যমূল্য যদি আমাদের জানা না থাকে, আম হয় টক এটারও সত্যমূল্য যদি আমাদের জানা না থাকে, তাহলে এই যে গোটাটা যে রয়েছে আম হয় মিষ্টি এবং আম হয় টক, এই গোটাটার সত্যমূল্য কিন্তু আমরা বার করতে পারবো না। কাজেই কি বলা হচ্ছে? কোন বচনের অংশের সত্যমূল্যের দ্বারা, তাহলে এটা হচ্ছে একটা বচন, এই বচনের এটা হচ্ছে একটা অংশ, তাহলে এই অংশটার সত্যমূল্য যদি জানা না থাকে, আবার এই অংশটারও সত্যমূল্য যদি জানা না থাকে, তাহলে কিন্তু গোটাটার সত্যমূল্য আমরা নির্ণয় করতে পারবো না। কাজেই এই গোটাটার সত্যমূল্য নির্ণয় করতে গেলে এই বচনের যে অংশগুলো রয়েছে এই অংশগুলোর সত্যমূল্যের উপর আমাদেরকে নির্ভর করতে হয়। তাহলে এই যে নির্ভরটা যে করছি, এই নির্ভর করাটাকেই বলা হচ্ছে সত্তাপেক্ষ। তাহলে কি বলছে? কোন বচনের অংশের সত্যমূল্যের দ্বারা যখন সমগ্রের সত্যমূল্য নির্ধারিত হয় তখন তাকে বলা হয় সত্তাপেক্ষ। তাহলে সত্তাপেক্ষ মানে কি? সত্যের অপেক্ষা, সত্যের অপেক্ষা। তাহলে কোনো কিছুর অপেক্ষা করার জন্য, কোনো কিছুর অপেক্ষা করার জন্য তাকে বলা হচ্ছে অপেক্ষক, আর সত্যের অপেক্ষা করার জন্য তাকে বলা হচ্ছে সত্তাপেক্ষ। বোঝা গেল? তাহলে কোনো কিছুর অপেক্ষা করার জন্য তাকে বলা হচ্ছে সত্তা অপেক্ষক, আর যখন সত্যের অপেক্ষা করা হচ্ছে তখন কিন্তু হয়ে যাচ্ছে সেটা সত্তাপেক্ষ। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা কি রয়েছে? সত্তাপেক্ষক কি? দেখো, সত্তাপেক্ষ আর হচ্ছে সত্তাপেক্ষক, এখানে শুধু একটা ক বেশি রয়েছে। তাহলে সত্তাপেক্ষ আর সত্তাপেক্ষক। আচ্ছা, একদম সহজ। এই যে সত্তাপেক্ষ যে বচনটা রয়েছে, সত্তাপেক্ষ বচনটা, তাহলে সত্তাপেক্ষ বচনটা কি? আম হয় মিষ্টি এবং আম হয় টক। তাহলে এই যে আম হয় মিষ্টি, এই আম হয় মিষ্টির জন্য যদি আমরা এম ধরি এবং আম হয় টক এটার জন্য যদি আমরা এন ধরি, তাহলে আম হয় মিষ্টির জন্য কি ধরলাম? এম ধরলাম। আম হয় টকের জন্য কি ধরলাম? এন ধরলাম। এবং এর জন্য কি ধরতে হবে? এবং এর জন্য আমরা আমাদেরকে ডট ধরতে হবে। তাহলে এই যে এম ডট এন, এই যে এম ডট এন যে হলো, এটাই হচ্ছে সত্তাপেক্ষক। তাহলে সত্তাপেক্ষ বচনের আকারকেই বলা হচ্ছে সত্তাপেক্ষক। তাহলে এটা হচ্ছে সত্তাপেক্ষক বচন। এই সত্তাপেক্ষক বচনটার পরিবর্তে সত্তাপেক্ষক বচনটিকে যখন আমরা প্রতিকায়িত করছি বা সত্তাপেক্ষক বচনটিকে যখন আমরা সংকেতের মাধ্যমে প্রকাশ করছি, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে সত্তাপেক্ষক। বোঝা গেল? তাহলে সত্তাপেক্ষ আর সত্তাপেক্ষকের মধ্যে পার্থক্য, সত্তাপেক্ষ হচ্ছে একটা বচন আর সত্তাপেক্ষক হচ্ছে কি? সত্তাপেক্ষ বচনের আকার। তাহলে দেখো, আম হয় মিষ্টির জন্য এম ধরলাম, আম হয় টক এর জন্য ধরলাম এন, আর এবং এর জন্য ধরতে হবে ডট। তাহলে কি হয়ে গেল? এম ডট এন। তাহলে এম ডট এন এটা হয়ে গেল সত্তাপেক্ষক। আরো একটা উদাহরণ দিতে পারি। রাম মানুষ, রাম মানুষ অথবা রাম সৎ। দেখো, রাম মানুষ অথবা রাম সৎ। তাহলে রাম মানুষ, এই রাম মানুষের জন্য যদি আমরা এম ধরি আর এই রাম সতের জন্য যদি আমরা এইচ ধরি, তাহলে এই রাম মানুষ অথবা রাম সৎ এটা কি? রাম মানুষ অথবা রাম সৎ এটা হচ্ছে সত্তাপেক্ষ। আমরা একটু আগে দেখলাম এটা হচ্ছে কি? সত্তাপেক্ষ। তাহলে এই সত্তাপেক্ষ, আচ্ছা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে কি বললাম দেখো,
রাম মানুষ অথবা রাম সৎ, এটা কি? এটা হচ্ছে একটা সত্তাপেক্ষ সত্তাপেক্ষ বচন, তাই তো? তাহলে এই সত্তাপেক্ষ বচনটিকে যখন আমরা সংকেতের মাধ্যমে প্রকাশ করব, তাহলে রাম মানুষের জন্য আমরা কি ধরলাম? এম ধরলাম, আমরা যা ইচ্ছা তাই ধরতে পারি। আর রাম সতের জন্য আমরা কি ধরলাম? এইচ ধরলাম। তাহলে রাম মানুষের জন্য ধরলাম এম, আর রাম সতের জন্য ধরলাম এইচ। দেখো মাঝখানে একটা শব্দ রয়েছে অথবা, তাহলে এই অথবা শব্দটির জন্য আমাকে ধরতে হবে ভেল। তাহলে কি হলো? এম ভেল এইচ। তাহলে এম ভেল এইচ, এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল সত্তাপেক্ষ। তাহলে যখন বচন থাকছে তখন হয়ে যাচ্ছে সত্তাপেক্ষ, আর যখন বচনটিকে আমরা আকারে নিয়ে আসছি, বচনের আকারে আমরা প্রকাশ করছি বা সংকেতের দ্বারা প্রকাশ করছি, তখন কিন্তু হয়ে যাচ্ছে সত্তাপেক্ষ। বোঝা গেল? হ্যাঁ স্যার।